ওয়েলকাম টু ডিসকভার অ্যান্ড কানেক্ট চ্যানেল। আজ আমরা যার কাছে এসেছি তার নতুন করে কোনো পরিচয় দেবার প্রয়োজন নেই। তিনি স্বনামধন্য বারিদবরণ ঘোষ। নমস্কার বারিদবাবু। আপনি তো বহু বিভাগে দপ্তরে কাজ করেছেন, বিভিন্ন পদ অলংকৃত করেছেন। তো এই বিষয়টা যদি আমাদের দর্শকদের কাছে একটু বলেন ভালো হয় আর কি, মানুষজন একটু জানতে পারেন। আসলে গাঁয়ের ছেলে গায়ে হওয়ার মতে হওয়া উচিত ছিল। আমার বাবা ছিলেন খুব পল্লী সংস্কার করার দিকে তার ঝোঁক ছিল। সেজন্যে আমারও ইচ্ছে ছিল যে বাবার মতো আমি গ্রামের কাজ করব। গ্রামের কাজ করার মানেই হচ্ছে গিয়ে লাইব্রেরি করা, মেয়েদের জন্যে একটা সংস্থা তৈরি করা, এই সমস্তগুলো, রাস্তাঘাট তৈরি করা, সেতু তৈরি করা, এইসবগুলো ঝোঁক ছিল। তো এই ঝোঁকগুলো থাকতে থাকতে মনে হলো যে অনেক মানুষ ভালোবাসছে, মানুষকে ভালোবাসতে পারার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বইয়ের সঙ্গে সংযুক্ত হওয়া। তো ওইটা বই পড়তে আরম্ভ করেছিলাম, বাড়িতে অনেক বই ছিল, আর নিজে হাতে তখন গ্রামে রেওয়াজই ছিল যে বাড়িতে বিয়ে হলে পরে পাত্রপক্ষ, কনে পক্ষ, দুপক্ষ থেকে অন্য উপহার হিসেবে কিছু না দিয়ে বই উপহার দেওয়া হতো। তখন একটা রেওয়াজ ছিল। আর আমার কাজ ছিল বিয়েতে নেমন্তন্ন হোক না হোক আমি বিয়ে বাড়িতে চলে যেতাম, খাবার লোভে যেতাম না। গিয়ে কনে বা বর তারা যে বইপত্রগুলো পেত সেই বইগুলো আমি তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসতাম। গ্রামের লোকেরা তারা বই পড়ার দিকে তাদের ঝোঁক ছিল না, ওরা চাইলেই দিয়ে দিত। এই করে গ্রামে আমি একটা বিশাল লাইব্রেরি করি, এবং যার লাইব্রেরিটা এত মূল্যবান গ্রামে যে পথের পাঁচালী ফার্স্ট এডিশনের বইও আমার কাছে, আমার লাইব্রেরিতে, গ্রামের লাইব্রেরিতে আছে। তো সেইটা হতে 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 আমার একটা সময় এলো যখন আমি বেশ বড় হয়ে উঠলাম। আমি একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় দুটোতেই MA পড়ার জন্যে, ভর্তি হবার জন্যে গিয়েছি। কাকা কলকাতায় এসেছেন, কলকাতায় কাকার চেনার জন্য আছে। আপনার কাকার নামটা একটু বলবেন? কাকার নাম সুধীর কৃষ্ণ ঘোষ। আচ্ছা, বলুন। তিনি এসেছেন কলকাতায় এবং বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করে নেওয়া হয়েছে। কিন্তু কোনো রকমের যে অ্যাডমিট কার্ড ইত্যাদি ইত্যাদি, পরীক্ষার সেই সবগুলো সব কাকার কাছেই আছে। আচ্ছা। আমার কাছে কিছুই নেই। আমার কাছে একটা চিঠি লিখে দিয়েছিলেন, যিনি রেজিস্ট্রার ছিলেন তাকে চিঠি লিখে দিয়েছিলেন, চিঠিটা দিয়েছি, সেই চিঠির ভিত্তিতে আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা। তো গাঁয়ের ছেলে একটা ভয় আছে, কলকাতায় এসে গাঁয়ের ছেলেকে সামলাবো কেমন করে, তার চেয়ে যখন বর্ধমানে ভর্তি হয়েছে এরকম বর্ধমানেই। আচ্ছা। ওদের বর্ধমানে পড়াশোনা করতে আরম্ভ করলাম। তো পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আলাপ হয় এবং আলটিমেটলি তার সঙ্গে আমার বিয়ে হয়। আচ্ছা। সে আমার চেয়ে 1 বছর কম নিচে পড়তো। তারপর সে মেয়েটি তার দাদা আনন্দবাজারে চাকরি করত, এবং সেই জন্যে পড়াশোনা করা তাদের বাড়িতে, মানে আমাদের চেয়েও অনেক বেশি। তারা শহরে হুগলির বাড়িতে, হুগলিতে তাদের বাড়ি ছিল। আচ্ছা। তো সেইটা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার ফলে আমার বিয়ে হলো। এবং আমাকে তুমি গ্রামে বসে বসে, আর মা করতো কি, আমার বাবা মারা গিয়েছিলেন এই পল্লী সংস্কার করতে গিয়ে, বাবার মার মৃত্যু ঘটেছিল। মায়ের একটা খুব ভয় হতো। মা তখন আমার স্ত্রীকে বলতেন, বৌমা ও কি চিরকালই গাঁয়েই কাজ থেকে যাবে,
এত পড়াশোনা করলো, সবকিছু করলো, মা বলতার্ম করলো। তো আমার স্ত্রী এটা বলতো, তুমি গাঁয়ের ছেলে, গায়ে কত রকমের শব্দ আছে যেসব শব্দ শহরের ছেলেরা জানে না, তুমি সেগুলো তো খুব ভালো জানো, তুমি এগুলো লেখো, লিখে দেশ পত্রিকায় পাঠিয়ে দাও। ওর কাছে দেশ পত্রিকাটা খুব সহজ, কারণ আনন্দবাজারে চাকরি করে দাদা। সুতরাং আমি বললাম ঠিক আছে, তাই করবো। করে গাঁয়ে চলে যেরকম যে ভাষা, সে করে নিয়ে আমি দেশ পত্রিকায় পাঠিয়ে দিই। আমি কার কাছে পাঠাতে হবে, কি করতে হবে কিছুই জানি না, ঠিকানা একটা জোগাড় করেছি, পাঠিয়ে দিয়েছি। এবং বিমল কর বিদুর ছদ্মনামে দেশ পত্রিকায় তিনি সাহিত্য বলে একটা কলম লিখতেন প্রত্যেক সপ্তাহে, তখন সাপ্তাহিক পত্রিকা ছিল। আচ্ছা। তো আমি পাঠিয়ে দিতে উনি সেটা ছাপিয়ে দিলেন, কোনো রকম ইন্ট্রোডাকশন নেই, কিছুই নেই, ছাপিয়ে দিলেন। আচ্ছা। তার মানে মজার জিনিস, আমি যদি পাঠিয়ে দিলাম, ছাপিয়ে দিলেন। তো আমি আবার পাঠিয়ে দিলাম। আচ্ছা। প্রায় প্রতি সপ্তাহে পাঠাতে পাঠাতে 22টা সংখ্যায় উনি কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম আমার সঙ্গে আলাপ পরিচয় কিছুই নেই, 22টা সংখ্যায় দেওয়ার পর সেটা থেমে গেল। আচ্ছা। তো তারপরে কি করার কর্তব্য আমার, এটা আমিও জানি না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো সেই সময় দাদার ফাইনাল ইয়ার হয়ে গেছে, আমি এমএ পড়ছি। দাদা কনভোকেশন হবে, সেই কনভোকেশনে আমাদের দিকে নিয়ে গেছে। কনভোকেশন জিনিসটাকে, লেখাপড়া শেখাটা কি জিনিসটা দেয়, আচ্ছা, সেরকম নিয়ে গেছেন একবার ডেকে। ডেকে যখন নিয়ে গেছেন আমাকে, তখন আমাকে বললে তোকে কলকাতার বিভিন্ন জায়গায় দেখায়। দাদার এক বন্ধু, তার দাদা আনন্দবাজারে চাকরি করতো। আচ্ছা। বললো তার কাছে গিয়ে, দাদা তখন এত কড়াকড়ি ছিল না, টিকিট টিকিট না নিয়ে যেতে দিত না। আচ্ছা। সেখানে গেলাম, গিয়ে বিদুরকার নাম, বিদুর দেশ পত্রিকা মানে দেশের পত্রিকা, সেখানে যে এত যে কাণ্ড হয় এসব কিছুই জানি না আমি, কিছুই জানি। আচ্ছা। তো সেইটা বের করা হলো, তুমি তো খুব ছেলে মানুষ হে। আর ঠিক সেই সময় উনি সাগরদার সঙ্গে, সাগরময় ঘোষ পত্রিকার সম্পাদক, সাগরদার সঙ্গে বিমলদার কোনো কারণে কিছু একটা গন্ডগোল হয়েছে। বিমলদা দেশ পত্রিকা অফিস ছেড়ে দিয়ে শিলাদিত্য বলে একটা পত্রিকা সে সময় প্রকাশিত হতো, সেই শিলাদিত্য পত্রিকায় গেছেন এবং আমাকে বিমলদা বলেছেন আমি আর এখানে থাকবো না, আমি এই অফিসে যাব বলে আমার সঙ্গে বেড়াতে পড়তে সেই অফিসে এলেন, এই শিলাদিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এবং আমি প্রতি মাসেই আমি শিলাদিত্যতে আমাকে উনি লিখতে দিলেন। উনি নিজের জীবনী, আত্মজীবনী লিখলেন এবং সেই আত্মজীবনীতে উনি কিন্তু আমার নাম লিখলেন। এই যে বড় হয়ে যাবো, এত বড় একটা মানুষ, সে আমার নাম নিজে লিখছে একটা, যে পত্রিকার সঙ্গে আমরা নামও জানি না, কিছুই না। এইটা আমাকে আরো প্রেরণা দিতে আরম্ভ করলো। এটা প্রেরণা দিতে আরম্ভ করলো। সুতরাং আমার লেখাপড়া শুরু হলো এবং আমার স্ত্রীর একটা অদ্ভুত ইয়ে ছিল, নেশা ছিল, যে যে লেখাটা লিখবে সেটা আমাকে পড়ে শোনাবে। আচ্ছা। এবং সেই পড়ে শোনানোটা কিন্তু কখনো অশ্লীল কোনো কথা, খারাপ কোনো কথা এসব লিখবে না। তুমি গাঁয়ের ছেলে, গাঁয়ের মতো লোক যেসব কথাবার্তা বলে, মনীষ বাগালে যে কথাবার্তা বলে সেসব লিখবে না। এবং সেইগুলো লিখলে ও আপত্তি জানাতো। এর ফলে লেখাটা যে মার্জিত হওয়া দরকার, দেশ পত্রিকাতে ওর দাদার কাছ থেকে দেখেছে দেশ পত্রিকা কতটা মার্জিত, সেইভাবে আমাকে ভালোভাবে মার্জিত। তখন আশপাশে আত্মীয় স্বজন যারা আছেন তারা বলে তুই দেশে তোর লেখা বেরোচ্ছে, তারা পরে রেগুলার, তাহলে আমাদের কাগজে লেখ। এখন কাগজে আরো বেশি কাগজে লেখা শুরু হয়ে গেল। সেই শুরু হওয়া থেকে কিন্তু আমার বড় হওয়ার ইচ্ছাটা হতো। বড় হতে গিয়ে
বড় মানুষদের পড়ছি, জগদীশ বস পড়ছি। হুম। অতএব জগদীশ বোস যদি বিজ্ঞানের ওইরকম একটা কাণ্ড করতে পারে, লজ্জাবতী লতাকে নিয়ে এরকম করতে পারে, তাহলে আমি বা একটা অদ্ভুত কাণ্ড করতে পারবো নিয়ে। তখনকার দিনে দেশলাইয়ের বাক্স বন্ধুর বাড়িতে গিয়ে রাখা হলো, আর আমিও একটা দেশলাইয়ের বাক্স রাখা হলো, সেইটা ফুটো করে সুতো দিয়ে বেঁধে দেওয়া হলো। আচ্ছা। নিয়ে সেইটাতে আমি কথা বলতাম, সেইটাতে আর কানে একটা থাকে দেশলাই থাকে, আর একটাতে বারুদ থাকে, একটা কানে লাগানো আছে আর একটা নিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা হচ্ছে। আচ্ছা। এটা একটা বৈজ্ঞানিক সাংঘাতিক কাণ্ড হলো। কচুর পাতা নিয়ে এসে সেই কচুর পাতাটাকে একটা গর্তের মধ্যে চাপা দিয়ে সেটাকেও সুতো দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, বাড়িতে দিদিদের বা ভাইদের পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা। সেই কচুর পাতার মধ্য দিয়ে আমার কথা বলতে শুরু, টিনের গুলো কেটে কেটে, কাঁচি দিয়ে কেটে 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 চিরুনির দাঁড়া করা হলো, করে দিদিদের মাথায় চুল বেঁধে দেবো আমি। আচ্ছা। কিন্তু দিদিরা যেহেতু ভাই করেছে, সেগুলো দিয়ে যে কার্ডবোর্ড সব কেটে কাটা যাবে না, সেগুলো সব চুলগুলো উঠে আসছে। হ্যাঁ, দিদিরা কিন্তু বলছে না, কিছু করছে না, হ্যাঁ বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এগুলোকে আরো ভালো করে ঘষে টষে আমি শিখিয়ে দেবো তোদের। এইরকম অদ্ভুত কথা। বাড়িতে বাবার খুব শখ ছিল গরিব লোকেদের জন্য চিকিৎসা করার বা বন্দোবস্ত করার, ছোট্ট ছোট্ট কাঠের আলমারি রেখে ঘোষের মেডিকেল হল এই কথাটা লিখে বাবা তাদের দিয়ে দিত। আমি সেই সব শিশি পত্রগুলো নিয়ে গরু, বেড়াল ইত্যাদি তারা যে পেচ্ছাপ করতো সেগুলোকে ধরে রাখতাম, রেখে একটা করলাম কেমিস্ট্রি। কাকার অফিসে গিয়েছি একদিন, গিয়ে কেমিস্ট্রি যে ঘরটা, সেই ঘরটা দেখেছি আমি, সেইগুলো রেখে টেকে ইত্যাদি। কাকা একদিন এসে বলছে এখানে এত গন্ধ খায় কিসে, আর আমি যেগুলো ছিপিগুলো আটকানো জানি না চাই। তখন মা বলেছে, মায়ের সঙ্গে বা কাকার সম্পর্ক, দেওরের সঙ্গে বৌদির সম্পর্ক, তো মা বলেছে এরকম একটা তোমার ছেলে ভাইপো তোমার সে কাণ্ড করেছে, ল্যাবরেটরি করেছে, দেখো তুমি একটা। তো দেখি কি কাকা তো দেখতে চেয়েছে সমস্ত একটা কি ব্যাপার, সব ফেলে টেলে দিলেন। খুব রাগ হয়ে গেল ইয়ে করে। তখন দেখবেন যে কাকা এক মনে ডিকশনারি পড়ছেন। তখন আমার মনে হলো যে আমি ডিকশনারি লিখবো, ডিকশনারিটা কাম করে আমি নিজে ডিকশনারি লিখলাম, এবং খুব ছোট্ট থেকে ছবি আঁকতে পারতাম। সেগুলো ক্রেয়ন পেন্সিল দিয়ে এসে তার সঙ্গে একটা জিলোটিন, ফাঁসি দেওয়ার একটা যন্ত্র, এটা পড়েছি বইয়ের মধ্যে গল্পে। সেইটা গিলোটিনটা জানি না, কখনো কিছু জানি না, আন্দাজ করে একটা ফাঁসি দেওয়ার যন্ত্র তৈরি করলাম। আচ্ছা। সেইটা ডিকশনারির মধ্যে ওই গিলোটিন শব্দটার পাশে আঁকতাম করে, এই করে একটা মোটা ডিকশনারি দিলাম। তাতে যত বানান ভুল, কত ছবিতে ভুল, সবকিছু। কিন্তু আমি একটা ডিকশনারি লিখেছি, যে জিনিসটা আমার কাকা পড়ছে মন দিয়ে, সেইটা এরকম। তো বৌদি তোমার ছেলে তো লাট সাহেব হয়ে গেছে, হ্যাঁ সেটা ওই রকম। সরস্বতী ঠাকুর তো করতে হবে, বাড়িতে সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজো করতে হবে, কিন্তু পুজো করতে গেলে যে রং লাগবে ইত্যাদি ইত্যাদি, সেসবগুলো কিছুই নেই। ওই কাঠ কয়লাগুলো ঘষে ঘষে ঘষে, তখন উনুনে রান্না হতো, কাঠ দিয়ে রান্না হতো, গ্রামের মধ্যে মা রান্না করতো, সেগুলো নিয়ে সেই কালো দিয়ে, সরস্বতীর রং কালো দিয়ে একটা আড়ালের মধ্যে রেখে দিয়েছি। কাকা মহালের সাইকেলে করে এসেছে, সন্ধ্যের সময় ফিরেছেন, ফিরে এসে দেখছেন যে একটা ফুল সাইজ কিন্তু সরস্বতী এঁকেছি পড়েছি। আর কাকা কে 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 বসে আছে অন্ধকার মধ্যে, তো ইয়ে বলছে, আমার নাম করে বলছে যে ও সরস্বতী করেছে। কাকা তখন ঠাট্টা সম্পর্ক, তারপরে বাবরে করে কাকা লাফিয়ে সাইকেলটাকে ফেলে দিয়ে লাফিয়ে ঘরের মধ্যে ঢুকেছে।
হচ্ছে আরে সরস্বতী পড়ছি সাদা রং দিসনি কেন? বলে আমি সাদা রং কোথায় পাবো, সরস্বতী তো পুজো হয়ে গেছে, সে তো চলে গেছে, যে মিস্ত্রি তো চলে গেছে, আমি কোথায় পাবো? এইটা হলো আমার বড় হবার আকাঙ্ক্ষা, নানা রকমের জিনিসপত্র নেওয়া নিয়ে। এই চিড়িয়াখানা করেছি, তাতে পায়রা রেখেছি এবং বেড়াল রেখেছি, এইরকম এই বেড়াল রেখেছি। এই রাত্রির বেলাতে পাশাপাশি রেখে দিয়েছি, কিন্তু দরজা টরজা কিচ্ছু রেখে সকালে উঠে দেখছি যে পায়রাগুলোকে সমস্ত বেড়ালে মেরে খেয়ে নিয়েছে। সে ভয়ঙ্কর কান্নাকাটি, হানা কান্না ইত্যাদি। কিন্তু এই নানা রকম কিছু করা একটা ঝোঁক এসে গেল। তারপরে তো আইসি পূর্বের জন্য বর্ধমান রাজ করে এলাম, তারপরে এমএ পড়ার জন্য ইয়েতে আসলাম। আমি কিন্তু সায়েন্সের ছাত্র ছিলাম। আচ্ছা। হ্যাঁ, পরে আমি আর্টসে চলে গেলাম। চলে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে দাদাকে আর্টস পড়ানোর কথা, আমাকে ডাক্তারি পড়ানোর কথা। আচ্ছা। আমার বাবার পিঠের মধ্যে একটা কার্বঙ্কল হয়েছিল, যে কার্বঙ্কলটা কিছুতেই সারছিল না। আচ্ছা। কলকাতায় তখন কলেজ রোডে একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আচ্ছা, তার নাম আমার যা নাম, তারও তার নাম একই নাম। আচ্ছা। তো সেই কার্বঙ্কলটা ভালো করার জন্য সেই ডাক্তার বাড়ির বরণ মুখার্জি তিনি আসেন। কখনো যদি কলকাতায় গোলপার্কের লাইব্রেরিতে যান, তাহলে লাইব্রেরিতে ঢুকেই দেখবেন যে একটা কাঁচের শোকেস আছে, সেই শোকেসের মধ্যে প্রচুর পুরনো বই আছে। তারই সেই বাড়ির বরণ ঘোষের ডাক্তারের 35,000 বই ছিল। আচ্ছা। সেই 35,000 বই গোলপার্কের লাইব্রেরিতে উপহার দেন। এই 35,000 বই নিয়ে গোলপার্কের লাইব্রেরি চালু হয়, বুঝতে পেরেছেন? সুতরাং তার অসুখে বাবার কার্বঙ্কল ভালো হয়ে গেল। আচ্ছা। এই যেই ভালো হয়ে গেল, তখন আমার মনে হলো, তখন আমার জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আমার বাড়ি থেকে নাম দেওয়া হলো যে উনি আসাতে ওর জন্ম হয়েছে, অত ওর নামও বাড়ির বরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নামকরণের এটাই কারণ। অনেক ইতিহাস জানা গেল। একটা অদ্ভুত ইতিহাস ব্যাপার। তো তারপরে বর্ধমানে থাকতে থাকতে পড়াশোনা করতে আরম্ভ করলাম। একটা রীতিমতো তখন আমি একটা বড় হয়ে গেছি, তখন আমি লেখালেখি করতে শুরু করলাম। আচ্ছা। এবং লাইব্রেরিতে পড়াশোনা করতে হয় এই কথাটা শিখিয়ে দিয়েছেন বিমল কর শিখিয়ে দিয়েছেন। সেই জন্য আমি সাহিত্য পরিষদের মেম্বার হলাম। আচ্ছা। এবং আমি আজকে 60 বছর বয়স, আমার 85 বছর বয়স, 25 বছর বয়স যখন আমার, আমি তখন এমএ পড়া শেষ করেছি এবং লাইব্রেরিতে গিয়ে সাহিত্য পরিষদে পড়াশোনা করেছি। তখনকার দিনে সাহিত্য পরিষদে যারা কর্মী, তারা যে মাইনেটা পেতেন, সেই মাইনেটা এত কম যে আমরা কল্পনা করতাম না। আমি বর্ধমান থেকে কলকাতা আসতাম একটা কলেজে পড়া ছেলে, কত আর মাইনে পেতাম। বাড়িতে মাই বা কতটুকু লজেন্স খাবার জন্য পয়সা দেবে। সুতরাং ওই যাদের কাছে যে বই চাইতাম, তারা কিন্তু বসেই থাকতো, দিত না কো। একজনের নাম ছিল জামিল। আচ্ছা। জামনিদা আপনি কি, আমি বর্ধমান থেকে এসে বসে আছি, 2 ঘন্টা হয়ে গেল, আপনি আমাকে বই দিবেন না? সে কি কথা, তোমাকে বই দেবো না, এটা কখনো হতে পারে? তবে কি জানো, আমি যখন বাড়ি ফিরে যাই না, তখন আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে না, তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, যারা অল্প বয়সে আছে তাদের সঙ্গে কথা বলতে। কেন? বলে কি জানো, গেলেই তোমাদের কাকিমা একটা কাণ্ড করে, আমাকে বলে বাচ্চাগুলোর জন্য দুধ নিয়ে এসো। আচ্ছা। 20 টাকা মাইনে পায়, এই দিয়ে আমি নিজে খাবো, স্ত্রীকে খাওয়াবো, না বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে যাবো? ওইটার জন্য আলাদা করে আমি সবসময় এখানে, যেখানে যতক্ষণ পারি রাত পর্যন্ত এখানে থাকি। আর সেই সময় সেক্রেটারি ছিলেন যিনি, তিনি হচ্ছেন পাইকপাড়া রাজাদের এক ভাই। আচ্ছা। তিনি করলেন কি,
আমার সঙ্গে আলাপ সালাপ হলো, বলে যে তুমি বসে আছো, পড়ছো না কি, বই পাচ্ছ না নাকি? তো আমি বললাম যে হ্যাঁ আমি বই পাচ্ছি না। আবার রাজার নিজের এগেনস্টে কোনো কথা বলতেও ইচ্ছে করছে না, উনি তো বই দেন। যাই হোক, তোমার কি নাম? তো আমি, তুমি কোথায় বাড়ি? তা আমি বললাম বোলপুর আমার বাড়ি। আচ্ছা কাকার নাম বললাম। আচ্ছা বলে তুমি আমার আত্মীয় জানো? আচ্ছা মানে আমার বড়দিন ননদের সঙ্গে এই সেক্রেটারি যে ভদ্রলোক, তার বিয়ে হয়েছে। আচ্ছা হ্যাঁ, নিয়ে বলে চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ওদের সে তখন সে ক্যাডিল্যাক গাড়ি, হুম গাড়িতে করে সে কখনো রাজবাড়ি যায়নি, কোনোদিন যায়, হ্যাঁ, সেরকম একটা অবস্থা। বলে তুমি এক কাজ করবে, বড় হয়ে এই সাহিত্য পরিষদের সভাপতি হবে। আচ্ছা, তখন থেকেই তার মানে সলতে পাকানো হয়েছিল। এই যে কথাটা বললেন, সভাপতি কি জিনিস জানি না, কোনো কিছু জানি না, এটা আমাকে একদম অদ্ভুত রকমের প্রেরণা দিল। অবশ্যই। এবং এই 60 বছর ধরে একটা লাইব্রেরির মেম্বার, নিয়মিত এমন কোনো মাস যায়নি গো যে মাসে আমি পড়তে আসিনি গো, এরকম জ্বর অসুখ জ্বর হলো। তো উনি যখন আমাকে বললেন যে তুমি বড় হয়ে সভাপতি হয়ে থাকবে, তখন আমার মধ্যে একটা মনের মধ্যে প্রতিক্রিয়া হলো। আমি সেই বঙ্গীয় সাহিত্য পরিষদে যুক্ত হয়ে গেলাম। আমার এক ছাত্র, এখন সে বঙ্গীয় সাহিত্য পরিষদের সে সেক্রেটারি, তার নাম রমেন সর। আচ্ছা আমি সেই সময় বাংলাদেশের যে একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, সেই বাংলা একাডেমি থেকে আমাকে নিমন্ত্রণ করেছিলেন তারা কিছু বক্তৃতা দেওয়ার জন্যে। তো আচ্ছা আমি ফিরে যখন আসছি তখন আমাকে ফোন করে রমেন আমাকে জানালো, স্যার আপনি আপত্তি করবেন না, আপনি কিন্তু আমরা সবাই মানে সিদ্ধান্ত নিয়েছি যে আপনি সাহিত্য পরিষদের সভাপতি হবেন। আচ্ছা একজন সভাপতি হলে সাধারণত কোনো গণ্ডগোল না থাকলে 5 বছর একাধিক ক্রমে তিনি সেই পদে বৃত থাকেন। আচ্ছা তো আমাকে ওদের পছন্দ না জব্দ করা কি আমি জানি না, আমাকে দুটো টার্মে অর্থাৎ 10 বছর ধরে আমাকে এই দায়িত্ব পালন করতে হয়েছে। আচ্ছা তো সেই 10 বছর পালন করতে গিয়ে সাহিত্য পরিষদ শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে পরিণত ছিল, সেটা এটি ভিন্ন ধরনের উৎস, জ্ঞানের উৎস হয়ে উঠে পড়েছে আরো সম্প্রতিকালে। যেমন এক ভদ্রলোক শঙ্খদার বন্ধু, তিনি সাহিত্য পরিষদটা কি জিনিস দেখবার জন্য এলেন, বিলেতে থাকেন। আচ্ছা তার নাম নিমাই চট্টোপাধ্যায়, তার স্ত্রীর নাম শেফালি চট্টোপাধ্যায়। কিন্তু তিনি তিনি তাদের বাচ্চা কাচ্চা হয়নি। তো দেশে যেমন বাড়ি আছে তার, তেমনি লন্ডনেও তার একটা বিশাল বাড়ি আছে এবং অদ্ভুত তার শখ। রবীন্দ্রনাথের প্রায় 35খানা চিঠি অপ্রকাশিত এখনো পর্যন্ত তার কাছে আছে। এবং সারা পৃথিবীতে যেখানে যেখানে তাস খেলা হয় সেই সমস্ত তাসের সব নমুনা তার কাছে রাখা আছে, অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র। তা উনি বললেন যে আমি তো কি করব চিন্তা করছিলাম, আমি আমার ব্যক্তিগত জিনিসপত্র সব তাকে দান করে দেবো, আমি সাহিত্য পরিষদকে দান করে দেবো। সেই হকেন্স স্পেশাল কুকার, চটি, হাওয়াই চটি থেকে আরম্ভ করে যা ছিল তার লন্ডনের সমস্ত সব উঠিয়ে দিয়ে সব দিয়ে চলে আসেন। এবং তার ব্যক্তিগত জমানো টাকা 5,14,00,000 টাকা সাহিত্য পরিষদকে দান করে তৎকালীন। এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না। এবং আমি সভাপতি হয়ে থাকার ফলে শঙ্খদা আছেনকে ট্রাস্টি বোর্ডের হেড আছেন, শঙ্খদাকে গিয়ে বললাম, আমার সঙ্গে খুব সম্পর্ক খুব ভালো ছিল, সেই জন্য আর কেউ কথা ভয় পেত, মাস্টারমশাই বলে কথা বলতে পারতো না, কিন্তু আমার কথা বলতে অসুবিধা হতো না। শঙ্খদাকে বললাম যে আমি একটা জায়গা পেয়েছি, বাড়ি পেয়েছি, সেটা হচ্ছে তারাশঙ্করের বাড়িটা। আচ্ছা।
টালা পার্কে তারাশঙ্কর যে বাড়িটা, টালা পার্কের যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা যদি কখনো ভেঙে যায় তারাশঙ্কর বাড়িতে আগে ভেঙে যাবে। আচ্ছা। তো এত কাছাকাছি। তো ওরা যারা তারাশঙ্করের পরবর্তীকালের উত্তরপুরুষ যারা, তারা সকলেই নিজের নিজের জায়গায় বসবাস করতে আরম্ভ করলো এবং তারা ঠিক করলো বাড়িটা বিক্রি করে দেবে। আচ্ছা। এবং তারাশঙ্করকে আমার মা, আমি ছোটবেলায় দেখেছি, মায়ের, আমার মামার বাড়ি তারাশঙ্করের যেখানে বাড়ি গ্রামে, সেখানে আমার মামার বাড়ি। আচ্ছা। তো সেই জন্য আমার মা তারাশঙ্করকে ফোঁটা দিতেন ভাই ফোঁটার সময়। আচ্ছা আচ্ছা। সেই জন্যে তারাশঙ্করের পরিবারের সঙ্গে আমার একটা ব্যক্তিগত আলাদা সম্পর্ক হয়ে গেছিল। এবং আমি যেহেতু বেলুড়ে থাকি, বেলুড়ে যে কলেজে আমি এখন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, সেই কলেজে একসময় ওই তারাশঙ্করের ছোট নাতি অমল শঙ্কর সে পড়াতো। আচ্ছা। সেই সূত্রে ওর সঙ্গে আরো আলাপ ছিল। আচ্ছা আচ্ছা। এবং ও তখন বললো যে এই যে বাড়িটা কিনবো, তুমি কত টাকা নেবে? না 5 কোটি টাকা। আচ্ছা। তখন আমি বললাম যে আমাদের সাহিত্য পরিষদের আমরা কর্মীদের মাইনে দিতে পারি না, আমরা যা 40 জন কর্মচারী আছি সেই কর্মচারীরা আমরা কেউ পয়সা নিই না ঘরে, আমরা বাসে যাতায়াত করি, যা করি খাই, টিফিন সবটাই আমরা নিজেরা করে থাকি। সুতরাং আমরা কিছুতেই এত টাকা দিতে পারবো না। কত টাকা দিতে পারবেন না? আমি শঙ্করদাদের সঙ্গে পরামর্শ করলাম, ঠিক হলো 2 কোটি টাকা দেওয়া যাবে। আচ্ছা। তখন ওরা কিন্তু চিন্তা করছে যে আরো কম হলে পরে, বিশেষ করে যদি কোনো ব্যবসাদার ইত্যাদি তারা এসে ঢুকে যায়, তাহলে তারাশঙ্করের যে মর্যাদা, যে তারাশঙ্কর বঙ্গীয় সাহিত্য পরিষদের একসময় সভাপতি ছিলেন, তার মর্যাদাটা কোথায় যাবে? এবং তারাশঙ্করের যেসব জিনিসপত্র, প্রাইজ ইত্যাদি যা কিছু পেয়েছেন সবই সাহিত্য পরিষদকে দান করে গেছেন। এটা একটা খুব বড় ব্যাপার। তো আমি গিয়ে ওদের বললাম যে 2 কোটি টাকা না, আর আমি 25,000 টাকা শঙ্করদাকে বলে, যারা ট্রাস্টি মেম্বার আছেন তাদের সকলকে বলে রাজি করিয়ে, আপনাদের যেটা দলিল করতে খরচ হবে সেই দলিলের ব্যাপারটা আমি যেমন করি হোক, আমরা যারা চাকরি করি তারা সকলেই কলেজের সঙ্গে মাইনে পায়, যে সবাই মিলে চাঁদা দিয়ে 25,000 টাকা আমরা তুলে দিয়ে। তখন বলি যে এত বড় একটা কাজ করা হলো, এত বড় একটা কথা বললেন। ওরা সমস্ত 2 জন ভাই আমেরিকায় থাকে, তাদের কাছ থেকে আমেরিকার উকিলকে দিয়ে সমস্ত পাস করিয়ে টরিয়ে নিয়ে এসে এখানে 13 জন লোককে দিয়ে আমরা ইয়েকে ডেকে নিয়ে এসে, কি বলে, যিনি উকিলদের মধ্যে সেরা উকিল, তাকে নিয়ে আসা হলো। এবং তিনি বললেন যে আপনারা আমাকে আহ্বান করেছেন, আমি কিন্তু এই তারাশঙ্করের নামে যে জিনিসটা করা হচ্ছে সেটার জন্য আমি একটা পয়সাও নিতে পারবো না। আচ্ছা আচ্ছা। মানে সে একটা অদ্ভুত রকমের ব্যাপার। তারপরে শঙ্করদা এবং আরো বহুজন নিয়ে একটা বড় ইয়ে করা হলো, সাংবাদিকদের সম্মেলন করা হলো, করে টোরে আমরা সেখানে এখন আমরা চেষ্টা করছি, একটা ঘর আছে, ঘরটাতে 50 জন লোক বসতে পারে, এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে, এরকম যদি কেউ যদি ভাড়া নেয় তাহলে আমরা দিতে পারবো। তাহলে আমাদের কিছু টাকা হবে, যে টাকা দিয়ে আমরা উন্নতিমূলক কাজ করব। আর যেটা করব, যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসেন, আমেরিকা থেকে আসুক আর বাংলাদেশ থেকে আসুক, তারা এসে এখানে থাকবেন, কিন্তু তাদের কোনো পয়সা লাগবে না। আচ্ছা। তারা কলকাতায় এসে ভালো হোটেল পায় না, ইত্যাদি পায় না, এবং সব বড় বড় মাপের মানুষ তারা সব আসেন, এমনকি হাসিনাও এসেছেন। হ্যাঁ। তো এইরকম একটা অবস্থা যখন হলো, তখন সরকারের নজর পড়লো আমাদের দিকে। আচ্ছা। সরকারকে তখন আমরা বললাম যে আমাদের এই অবস্থা, সরকার আমাদের প্রচুর টাকা পয়সা, সমস্ত কর্মচারীদের মাইনে, যারা 20 টাকা মাইনে পেত তারা 20,000 টাকা মাইনে পেতে আরম্ভ। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, এই করে অনেক লোকজন আসলো। সরকারও, আমাদের 35 জন লোক কর্মচারী আছে, সরকারও 13 জনকে তারা মাইনে দিতে আরম্ভ করলো। আচ্ছা। শুধু অনুদান নয়, তারা মাইনে দিতে আরম্ভ করলো। এই করে এখন সমস্তটা সব চেঞ্জ করে টরে দিয়ে যা সব জিনিসপত্র আছে, এটার নামটা এত ছড়িয়ে গেল যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 6th সেঞ্চুরি BC সেই সময়কার যে বিষ্ণু মূর্তি, সেটা চুরি হয়ে যায়। আচ্ছা। সেই চুরি হয়ে সেটা আমেরিকা চলে যায়। আচ্ছা। আমেরিকার লোকেরা সন্ধান করতে আরম্ভ করে যে এই জিনিস তো ইন্ডিয়া ছাড়া এই বিষ্ণু মূর্তি কোথাও পাওয়া যাবে না, তাহলে খোঁজ নেওয়া যায়। আমাদের চিঠি লেখে, চিঠি লিখে ওরা বললে, আমরা তখন সমস্ত ব্যাপারটা বললাম, এই সার্চ এবং আমাদের যে ডিটেলস আছে, ও ছবিটা আছে, যে তার রেপ্লিকা যেটা আছে, সবই সেগুলো দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু, ওরা তখন বললাম আমরা সমস্ত জিনিসটা ফেরত দেবো। কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদের যে আর্থিক অবস্থা শুনলাম, তাতে আমরাই টাকা দিয়ে এটা পাঠিয়ে দেবো, আমাদের লোক দিয়ে পাঠিয়ে দেবো, জাহাজে করে আমরা পাঠিয়ে দেবো, আপনাদের সঙ্গে আলাপ করে আসো আমরা। আচ্ছা। এই সাহিত্য পরিষদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একটা যোগাযোগ আছে। এটা জীবনে অনেক অনেক বড় জিনিসের মধ্যে বোধহয় সর্বশ্রেষ্ঠ বড়। এখানে হরপ্রসাদ শাস্ত্রী, এখানে রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী, এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, এই সমস্ত বিশাল বড় 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 গেছে। সেখানে আমি কোন একটা সামান্য মানুষ, সেখানে গিয়ে আমি তাদের সেবা করার চেষ্টা করতে পেরেছি। সেখানে রামমোহনের যে মাথার মুকুট, যে সামলা পড়তেন, সমস্ত কিছু সেখানে আছে। সেখানে রবীন্দ্রনাথ যে বিয়ের চিঠি লিখেছিলেন, সেই বিয়ের অরিজিনাল চিঠিটা আছে। যে চরকা দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি সেই চরকা, সেটা আমাদের লাইব্রেরিতে আছে। এবং গ্রন্থ নয়, মানে শুধু গ্রন্থ নয়, শুধু নয়, সেটা ভাবা যায় না। এবং বড় বড় রাজারা যারা বসবাস করেন ইয়েতে, মুর্শিদাবাদে বেশিরভাগ, তারাই কিন্তু বেশিরভাগ টাকা দিয়েছেন। মহারাজ নন্দী, মনীন্দ্রচন্দ্র নন্দী, তারপর জগদীন্দ্রনাথ রায়, এই সমস্ত বড় বড় রাজা তারাই কিন্তু টাকা পয়সা দিয়েছেন। 1315 সালে প্রথম একতলাটা তৈরি করে দিলেন মনীন্দ্রচন্দ্র রায় নন্দী। তো ওর ছেলে জিজ্ঞেস করছে, বাবা তুমি এই এত পয়সা, তোমার পয়সাগুলো সব খরচ করে সাহিত্য পরিষদকে দিয়ে দিলে, তুমি নিজের নামেও করলে না কো? তার বলে তোর নামে করবো? ছেলেকে বলছে, একটা খোনা ছিলেন, নাসিকা নাকটা তোকে দিয়ে দেবো, তোর নামে করে দেবো, আর তুই গিয়ে বলবি আমার বাবার জিনিস বলে সবাইকে, যারা লেখাপড়া জানে লোক, তাদেরকে নিন্দে করবি তুই? এটা হবে না কো। জগদীন্দ্রনাথ রায় রমেশচন্দ্র দত্ত 2 তলা এবং 3 তলা সেটা করিয়ে দিলেন। এইরকম একটা আমরা অবস্থার মধ্যে দিয়ে সাহিত্য পরিষদকে, এখন সাহিত্য পরিষদের সভাপতি, অতএব আমার লাইব্রেরির উনি কিছু হবেন না কেন? আমাদের যেমন ন্যাশনাল লাইব্রেরি অথবা ন্যাশনাল যে ইয়ে আছে আপনার বই, সেন্ট্রালি যারা বই ছাপে, সাহিত্য একাডেমি যারা সবচেয়ে বড় আকারের পুরস্কার দেয় থাকে, সমস্ত এইসব জায়গার ইয়েতে, সব জায়গাতেই আমাকে তারা গ্রহণ করেছেন। হ্যাঁ, গ্রহণ করেছেন, এবং কিছু না হলেও অন্তত 300 350 আমি প্রাইজ পেয়েছি। হ্যাঁ, ভাবা যায় না সেই সব জিনিসপত্র। তো এই যে জিনিসটা, এটি আমার মেয়ের সমস্ত সাজানো, যত কিছু সারা বিশ্ব থেকে নিয়ে আসা। এই ঘড়িটা 500 বছরের পুরনো, বীরের থেকে আনা। হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসা, এই
কেমন আলো হবে, কেমন পাকা হবে, সমস্ত মেয়ে যে জামাকেই আজকে এখানে নেয়, বা তারা সব কলেজে চলে গেছে পড়াতে। সেই জন্য আমি আপনাদের একটু সেবা করবো মনে করছি, সেটাও আমাদের না না, আপনার সাক্ষাৎ পেয়েছি, এটাই আমাদের কাছে একটা খুব বড় বিষয় আর কি। উপায় নাই। আমার নিজের ব্যক্তিগত সংগ্রহে 35,000 বই আছে। সেটার কিছু বই দেশের বাড়িতে আছে, গ্রামের বাড়িতে যেখানে মা থাকতো, কিছু বই বোলপুরে আছে, আচ্ছা, বেশিরভাগ বই বেলুড়ে আছে। এখানে মেয়ে বলেছে যে তোমার এখন এক্ষুনি দরকার, তোমাকে আমি বেলুড়ে পাঠাবো না একা একা, সেই সব বই কিছু যাও বাড়িতে মাঝে মাঝে যাও আর নিয়ে এসো, সেই সব বইপত্র সব নিয়ে আসে। আচ্ছা, এটা কোনটা একটা স্যামের আছে, কোনটা ইন্দোনেশিয়া আছে, এই সমস্ত সবগুলো সব নিয়ে এসেছে। এটা রামদার আঁকা ছবি, এই ছবিটা রামদা আমার বন্ধু রামানন্দ বন্দ্যোপাধ্যায় শিল্পী, আচ্ছা, রামদা বন্ধু। এইটা রামদা আঁকা, এইটা। হ্যাঁ, পরেরটা এটা। হ্যাঁ, এটা রামদা আঁকা। এই ছবিটা। হ্যাঁ, ও নিজেও অনেক লেখে টেখে, বইপত্র আছে সারা বিশ্বে, সব জায়গা থেকেই ওর ও ইংরেজির লোক, ইংরেজিতে ইয়ে। আচ্ছা, আপনার সঙ্গে বহু মানুষের তো সাক্ষাৎ হয়েছে, আপনি সাক্ষাৎ করেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাপারে সুনীতি বাবুর সম্পর্কে আমি বেশি কথা বলবো না, একটা কথা বলবো যেটাতে আপনি বা খুশি হবেন। সেটা হচ্ছে, সুনীতিবাবুকে একবার প্রশ্ন করেছিলাম, আমি সুনীতিবাবুর বাড়িতে গিয়েছি এবং ওর বাড়িতে আমাকে অবলম্বন করে ইয়ে হয়েছিল, কি নাম, সুনীতিবাবুর সঙ্গে ওর বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল। আচ্ছা, তো তখন সুনীতিবাবু মারা গেছিলেন। সুনীতিবাবু যেদিনে যে ভোটে সিপিএমরা বাংলায় রাজনীতি করতে আরম্ভ করলেন, সেই ভোটের দিনে আমি ওর বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, উনি ভোট দেবার জন্য যাচ্ছেন, আচ্ছা, আচ্ছা, আর আমি সেদিনে গিয়ে হাজির হয়েছি। আমি কোথায় যাচ্ছেন? না, আমি ভোট দিতে। আর আমি তাকে প্রশ্ন করেছিলাম, যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন পৃথিবীতে কোনো লোক করতে পারে না। সেটা হচ্ছে এই, কাদের ভোট দেবেন আপনি? সুতরাং তিনি তখন বললেন, কেন, এটা বলার কি আছে, আমি কংগ্রেস করেছি সারা জীবন ধরে, আমি কংগ্রেস দেবো, কংগ্রেসে ভোট দেবো। এই হলো কথা। ওই বাড়িতে আমাকে কেন্দ্র করে ওখানে একটা হয়েছিল, সুনীল গাঙ্গুলি থেকে আরম্ভ করে সবাই টবাই যারা ওখানে গিয়েছে নিয়ে আলোচনা হয়েছিল। তো সুনীতিবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সঙ্গে রবীন্দ্রনাথের এত আলাপ ছিল, তো রবীন্দ্রনাথের কোন ভূমিকাটা আপনার কাছে সবচেয়ে বেশি যোগ্য মনে হয়েছিল? আচ্ছা, এটা বলেছেন। তখন উনি আমাকে বললেন, আমি তখন রবীন্দ্রনাথের সঙ্গে 1924-এ আমি রবীন্দ্রনাথের সঙ্গে গিয়ে সিংহল টিঙ্গল সব ঘুরে টুরে এসেছি, জবদ্বীপ গিয়েছি, জাভা, ইন্দোনেশিয়া, সমস্ত জায়গায় গিয়েছি, এবং সেখানকার যে কালচার, সেই কালচারটা আজকে আমার যে শান্তিনিকেতনে নাচ শেখানো হয়, ওই সমস্ত নাচগুলো সবই এই ইন্দোনেশিয়া ঘুরে, আসল সিংহলে ঘুরে টুরে আমি শিখেছি সমস্ত। তো সেইটা শিখেছি, এবং আমার খুব ইচ্ছে যে পৃথিবীর সমস্ত ভাষা এখানে শান্তিনিকেতনে পড়ানো, কিন্তু তার মধ্যে বাংলার সবচেয়ে গুরুত্ব বেশি হোক। আমি ঠিক করেছি যে আমার যা অফিস আছে তাতে যে কর্মচারীরা আছে, সেই কর্মচারীরা তারা ইংরেজিতে সব নোটিশ টোটিশ ইত্যাদি লেখে, আমি কিন্তু ঠিক করেছি এবার থেকে বাংলাতে সব লেখা হবে। আচ্ছা, তো বাংলাতে লেখা হবে যে ইংরেজিতে লেখা হবে, সেইটা পাঠিয়ে দিয়েছে বড়বাবুকে, যে বড়বাবু আপনি এটা বাংলাতে অনুবাদ করে আপনি এটা পাঠিয়ে দিন। উনি বলছেন যে আপনার বন্ধু হচ্ছেন সুনীতি চ্যাটার্জি, আপনার বন্ধু হচ্ছেন গিয়ে বিধুশেখর শাস্ত্রী, আপনার বন্ধু হচ্ছেন
অমর্ত্য শেখর ক্ষিতিমোহন সেনের সেন। মামা ক্ষিতিমোহন সেন, এই সব ব্যাপার আছে। তাতে আমি কি বলবো? বলে, না আমি প্রশ্ন করছি এই যে উম, আহ, মজার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সিনিয়র মানুষ যারা সিনিয়র মানুষ, তারা আমাদের যে সভা হবে সেই সভাতেও বাংলাতে বক্তৃতা দেবেন, আচ্ছা যাদের আমন্ত্রণ করা হচ্ছে সেটা করা হবে। তো এইটা শুনে রবীন্দ্রনাথ বলছেন যে এর বাংলা করব, ইংরেজিটাতে করে দিয়েছি, বাংলাটা করবো। আচ্ছা, ইংরেজিতে কি ছিল? হ্যাঁ অ্যাডভাইসারি বোর্ড। বলে দিচ্ছি আমি, অ্যাডভাইসারি বোর্ড। হ্যাঁ, অ্যাডভাইসারি বোর্ডের কথা। হ্যাঁ, সেই অ্যাডভাইসারি বোর্ডে আপনারা আসবেন, কথাবার্তা বলবেন, সেটা বাংলাতে বলবেন। তখন উনি প্রথমেই ক্ষিতিমোহন সেনকে জিজ্ঞেস করলেন। ক্ষিতিমোহন সেনকে জিজ্ঞেস করার পর ক্ষিতিমোহন বলেন যে আমি বলতে পারবো না, এই বাংলা বলতে পারবো না। তখন বিদুসাগর শাস্ত্রীকে বললেন, উনিও সেই একই কথা বললেন। তখন উনি বললেন যে ভাষাচার্য, সুনীতিবাবুকে ভাষাচার্য বলে ডাকতেন, ভাষাচার্য তুমি বলো। তখন উনি বললেন যে উনি তখন এটা বললেন আমিও বলতে পারবো না। রবীন্দ্রনাথ শর্ট করে বাংলায় লিখলেন। আর সুনীতিবাবু বয়সে সবচেয়ে ছোট, সেজন্য রবীন্দ্রনাথের গায়ে গা লাগিয়ে দিয়ে রবীন্দ্রনাথ কি লিখেছেন বাংলাটা কি সেইটা পড়লেন। পড়ে বললেন যে হ্যাঁ আপনি লিখেছেন তো ঠিকই, সবই লিখেছেন, কিন্তু এখানে সিনিয়র শব্দটার তো কোনো ইয়ে নেই, কোনো বাংলা তো এখানে নেই। গল্পটা হচ্ছে যে যারা সিনিয়র মানুষ তারা এসে করবেন টরবেন, তার তো নেই এর মধ্যে। তা বললে যে রবীন্দ্রনাথ তখন কি বলছেন যে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন তখন দেখা করছেন বন্ধুর সঙ্গে, গুহকের সঙ্গে দেখা করছেন। তো রামচন্দ্রকে পৌঁছে দেবার জন্য গিয়েছেন, সঙ্গে রথের সঙ্গে গিয়েছেন যিনি, তিনি হচ্ছেন সুমন্ত্র মন্ত্রীর, তিনি হেড সুমন্ত্র, তিনি মন্ত্রী। তো সুমন্ত্র হচ্ছেন গিয়ে সবচেয়ে বয়স্কওয়ালা। যখন ফিরে আসেন ভরতচন্দ্র আসবার সময় তিনি নিয়ে আসলেন খড়মটা নিয়ে আসেন। খড়ম তো বাবু রাজত্ব চালাতে পারে না, ওটা চালাচ্ছেন স্বয়ং সুমন্ত্র নিজেই। সুমন্ত্র হচ্ছে গিয়ে সবচেয়ে আর্লিয়েস্ট সিনিয়র মোস্ট মানুষ। তিনি যখন এটা রাজ্যটা চালনা করবেন, অতএব সিনিয়র কথাটা সুমন্ত্র এটাকে চালাচ্ছে, এই কথাটা ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে। এই সুমন্ত্র শব্দটাই বুঝিয়ে দিচ্ছে যে এটাই সিনিয়র কথা। উনি বাংলাটা কি করলেন? সুমন্ত্র সভা। মানে সুমন্ত্র সভা এক অদ্ভুত ইতিহাস জানা গেল যে দ্য অ্যাডভাইসারি বোর্ড অফ সিনিয়র মেম্বার্স এর বাংলা রবীন্দ্রনাথ করেছিলেন সুমন্ত্র সভা। রবীন্দ্রনাথ তো বহু শব্দেরই বাংলা প্রতিশব্দ করেছেন, কিন্তু এইটা একটা কি বলে আমি আমাকে সবাই বিশ্বের একজন ভাষাতাত্ত্বিক বলে মনে করে থাকেন। হ্যাঁ, তো আমি সভাপতি ওকে প্রণাম করছি, প্রণাম নিতেন না আপনি, একদম প্রণাম নিতেন না। তো আমি বললাম যে আমার জীবনের বোধহয় এর চেয়ে বড় শিক্ষা আমি খুব কম মানুষের কাছ থেকে পেয়েছি। তারপরে আমি বহুবার গেছি, কিন্তু এইটা আমার কাছে আমার চিরস্মরণীয় হয়ে গেল। নিশ্চয়ই, না মহান মানুষরা তো শিক্ষা গ্রহণ করেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সবসময় তবেই তারা মহান হতে পেরেছেন। আপনার সঙ্গে সুকুমার সেনেরও তো হৃদ্যতা ছিল। হ্যাঁ, সুকুমার সেনের সঙ্গে আমার হৃদ্যতাটা থাকার একটা কারণ হচ্ছে সুকুমার সেনের যিনি ভাগ্নে, তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করতেন। সুকুমার সেনের তো ভাগ্নে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন যখন আমি এমএ পড়ি। ওর সঙ্গে আলাপ সালাপ হয়, তখন বলেছে আপনি জানেন আমার পরিচয় জানেন? তো সুকুমার সেনের নিজের জামাই একটি মেয়ে,
তার নাম বিজিত কুমার দত্ত, মারা গেছেন। আচ্ছা বিজিত বাবু আমার মাস্টারমশাই ছিল। আচ্ছা সেই জন্যে স্যারের সঙ্গেও গিয়ে দেখা হবে, সুকুমার সেনের সঙ্গে দেখা হবে, এরকম মনে করে। উনি বর্ধমানেই থাকেন। আচ্ছা আমি তখন বর্ধমানেই থাকতাম, বর্ধমানে পড়াতাম। তো সুকুমার সেনের কাছে বহু পুরনো বই আছে। আমি তখন একটা বইয়ের সন্ধান করছিলাম, কুন্তলিন পুরস্কার বলে একটা বই। সেই বইটার অনেকগুলো খণ্ড হয়েছিল, বছরে একবার করে বের হতো। যিনি বের করতেন তার ছেলেরাও বিখ্যাত লোক। আচ্ছা যিনি করেছিলেন, যিনি এই বইটা, তার নাম এইচ বোস। তার ছেলের নাম হচ্ছে বিখ্যাত সিনেমার বোস, কার্তিক বোস। আচ্ছা সবচেয়ে বড় ঘুড়িওয়ালা, অত বড় ঘুড়ি, যার বিখ্যাত গান, যিনি রবীন্দ্রনাথের কাছে গান শিখেছেন, মিতালি বোস। সমস্ত বিখ্যাত লোকেরা, তারা এটা পত্রিকাটা ছাপিয়েছিল বছরে একবার করে। এবং সেখানে উনি মাথায় তেল, কুন্তলিন তেল, তারপরে পাউডার, সেন্ট, দিলখোশ সেন্ট, এই সমস্ত বের করছেন। এখন পারুল বলে যে প্রকাশক আছে কলকাতায়, যে বাড়িটাতে আছে চিন্তামণি দাস লেনে, সেই বাড়িটাতেই জগদীশ চন্দ্র বোস থাকতেন। ওইখানে ওরা হচ্ছে ওদের আত্মীয় হয়। আচ্ছা আচ্ছা। তো সেই কুন্তলিন বই সুকুমার সেনের কাছে আছে। আমি কুন্তলিনের কালেকশন করছি। আমার ঝোঁক হচ্ছে গিয়ে যেসব বইপত্র আমি নিজে লিখেছি সেসব বইগুলো কোথাও পৃথিবীতে নেই, ওটা আমি প্রথম লিখছি। এটা আমার নেশা। এরকম 60খানা বই আমার আছে, এটা আমি প্রথম। কুন্তলিনটা আমি লিখছি। আমি গিয়ে সুকুমার সেনকে বলছিলাম, স্যার বললেন আমাকে, বিজিত বাবু বললেন যে শোষণ স্যারের কাছে আছে, আমি বলে দেবো, তুমি নিয়ে এসো। তো উনি আমাকে কখন কাউকে বই বাড়িতে নিয়ে আসতে দিতেন না। কিন্তু যেহেতু ওই যিনি লাইব্রেরিয়ান ছিলেন, লাইব্রেরিয়ানের সঙ্গে আমার দাদার শালির বিয়ে হয়েছিল, সেই জন্য ওর সঙ্গে আমার একটা দূর সম্পর্ক আছে। সেই জন্য আমাকে উনি বই দিয়েছিলেন। তো সুকুমার সেন সেই জন্য, সুকুমার সেনের দোষ ছিল, যত বড় পণ্ডিত তত বড় মানুষকে কটু কথা বলতে পারতেন। আচ্ছা। যেমন একটি ছেলে, সে আমার সঙ্গে সুকুমার সেনের আলাপ করবো বলে আমার সঙ্গে গেছে। গিয়ে সে বাংলাদেশের লোক, সে এসে জিজ্ঞেস করছে যে তোমার কোথায় বাড়ি? সুকুমার সেন জিজ্ঞেস করছেন। বলে আমার বাড়ি হচ্ছে ঢাকা। ঢাকায় গিয়ে ঢাকার মতো আচরণ করবেন, এখানে খোলার মতো আচরণ করবেন। ঢাকায় গিয়ে ঢাকা লোকের যেমন মানে মনের কথা বলে না, ঢাকা আর এখানে খোলার মতো, মানে খুব একদম উদার হয়ে কথাবার্তা বলবেন এইরকম। তো সুকুমার সেনের কাছ থেকে আমি প্রচুর বইপত্র পেয়েছি, প্রচুর পড়াশোনা করেছি। এবং আমার পিএইচডি থিসিসের উনি লিখে দিয়েছিলেন, কতটা ভালো হয়েছে তা লিখে দিয়েছিলেন। সুকুমার সেন লিখে দিচ্ছেন মানে একটা সাংঘাতিক প্রশংসা। সেটা যে কত বড় ব্যাপার, বিশাল ব্যাপার। তারপরে উনি মারা গেলেন, কলকাতায় এসে মারা গেলেন। নবকৃষ্ণ কি বলে, রাধাকান্ত বাহাদুর, নবকৃষ্ণ বাবুদের বাড়িতে থাকতেন উনি ওইখানে। তো ওর ছেলেরা, একটি ছেলে, উনি মারা যাওয়ার, বাবা মারা যাওয়ার পরই অল্প দিনের মধ্যেই মারা গেলেন। কিন্তু ওর যে নাতি, তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক, মানে দাদুর মতোই আর কি ভাষাতত্ত্বের অধ্যাপক। তার নাম সুনন্দন। তিনি একটা বড় উপকার করছেন, দাদুর যত বই আছে সমস্ত বইগুলো রিপ্রিন্ট করছে, আনন্দ থেকে সেগুলো সব বেরোচ্ছে। এটা
কিন্তু যেটা ভুল করেছে সেটা হচ্ছে কি, ওর দাদুর কাছে বটতলাতে যত বই ছিল হ্যাঁ বেরিয়ে ছাপা হয়েছিল সমস্ত সুকুমার সেনের কাছে ছিল, হ্যাঁ হ্যাঁ। সেই সমস্ত দামি সমস্ত বই সব বিক্রি করে দিয়েছে, আহা, সব বিক্রি করে দিয়েছে। ছি, ছি। এইটা যে কি দুঃখের কথা, লজ্জা। আমরা আর কেউ আর পড়াশোনা করতে পারলাম না। সেই বই কিন্তু ভারতে নেই, সে বিদেশের লোকেরা চলে রেখেছে। তাদের এই ঘটনা বাঙালি তো বহু মানুষের সঙ্গে হয়েছে। হেমেন্দ্র কুমার রায়ের বাড়িতে বহু, শুনেছি। হেমেন্দ্র কুমার রায়ের নাচ ঘরের সমস্ত ফাইল আমার কাছে। আচ্ছা, তো ওনার বাড়ি থেকে অনেক বই ফেলে দেওয়া হয়েছিল শুনেছি। অনেক না, বেশি করা হয়েছিল কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী বলে পত্রিকা বের করতেন, যার ছেলে সুকুমার মিত্র কলকাতা ইউনিভার্সিটির প্রথম লাইব্রেরিয়ান। এইভাবে সুকুমার সেন মশাইয়ের সঙ্গে আলাপ হলো, ওর বাড়ি থেকে এইভাবে সমস্ত জিনিসপত্র বিক্রি হলো। সেখানে আপাতত তনিষ্কের দোকান হয়েছে। আচ্ছা, যার 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 দ্রব্যমূল্য অনেক বেশি সুকুমার সেনের বইছে, আচ্ছা। কিন্তু সুকুমার সেনের বই চলে গেছে, ও বাড়ির দিকে আমি তাকাতে পারি না। সেটা তো দুর্ভাগ্য। মানে এখন ধরুন পুরনো বইগুলো যদি রিপ্রিন্ট করাতে চাওয়া হয় অত্যন্ত কঠিন হচ্ছে। মানে আজও প্রেমেন্দ্র মিত্রের কোনো সমগ্র বেরোলো না। যে কত পুরনো বই আছে সে আর বলার না। ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্যের বহু লেখা এখনো তো অগ্রন্থিত বা সেভাবে কালেকশনের মধ্যে নেই। এরকম তো বহু বই হারিয়ে যাচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। সেগুলো কতটা ফিরিয়ে আনা যাবে, কিছু মানুষের করা গেছে, কিন্তু তবে কিছু ত্রিদিবিদা ক্ষিতীন বাবুর বই, কিছু বই বঙ্গীয় সাহিত্য পরিষদকে আলমারির সমেত দান করেছে। আচ্ছা আচ্ছা, সেটা যেহেতু ওর পাবলিকেশন থেকে আমার অনেক বই বেরিয়েছে, সেই জন্যে বলে বাড়িদা একমাত্র আপনি বললেন বলে আমি দিলাম, কারণ নষ্ট হবে না, কেউ আবার নষ্ট করবে না। আচ্ছা, আপনি নিজে তো প্রচুর লেখালেখি করেছেন, এছাড়া বহু বই সম্পাদনা করেছেন, তো তার মধ্যে মানে সম্পাদনা করে আপনার ভালো লেগেছে এরকম দু একটা বইয়ের নাম একটু বলবেন, যেগুলো আপনার মনে হয়েছে? একটা বই কুন্তলিনী পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা প্রথম ভলিউম বেরিয়েছিল 100টা। আচ্ছা, এক গল্প নিয়ে, 100টা গল্প নিয়ে। তারপরেও কুন্তলিনীর আরো বই, আরো গল্প ছিল, সে নিয়ে আরো 3টি বই বেরিয়েছিল। আমন্ত্রিত কুন্তলিন এসব নাম দিয়ে বেরিয়েছিল। আর একটা আছে শিবদাস। আচ্ছা, আপনি কুন্তলিন ছাড়া আর যে বইগুলো সম্পাদনা করেছেন যেগুলো আরো ভালো, সেগুলো ভালো লেগেছে এরকম আরো দু একটা বই একটু বলবেন? হ্যাঁ, এরকম বহু বই ভালো লেগেছে। বই তো আপনি অসংখ্য সম্পাদনা করেছেন। হ্যাঁ, আমার ভালো লেগেছে রবীন্দ্রনাথের বই আমি অনেক করেছি। রবীন্দ্রনাথের ক্লাস নিচ্ছেন, রবীন্দ্রনাথের ছাত্র, সেই ক্লাসটার সমস্ত ক্লাসটা তিনি নোট করছেন। আচ্ছা আচ্ছা, করে রবীন্দ্রনাথকে বইটা দেখাতে গেছেন, গিয়ে বলেছেন যে আমি ঠিক ঠিক করেছি কিনা। রবীন্দ্রনাথ সেই বইটা আবার কারেক্ট করে দিচ্ছেন। আচ্ছা, সেই বইটার তার মেয়ে আমাকে দান করতেন, আমি সেই বইটা নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে কাজে রবীন্দ্রনাথের বই এডিট করেছি। এত গৌরব, গৌরব এবং প্রয়োজনীয় কাজ। হ্যাঁ, প্রয়োজনীয় কাজ। সেখানে কি কি আছে, জীবনে কেউ আজ পর্যন্ত মানুষই বলে যে রবীন্দ্রনাথের কবিতার বই আছে, তার সম্পর্কে কেউ কখনো কোনো লেখেনি। রবীন্দ্রনাথ লেখেননি কোন জায়গাতে। রবীন্দ্রনাথ এই ক্লাসটাতে যে ছেলেটি লিখে নিয়েছিল, সেই ক্লাসটাতে মানুষ এটা লিখেছিলেন। আর 3টে লেকচার দিয়েছিলেন, যে 3টে লেকচার ইন্ডিয়ান কালচারের উপরে লেখা। আচ্ছা, 3টে লেখা। সেটাও এই ভদ্রলোক, তার সুকুমার চট্টোপাধ্যায়, রামানন্দ চট্টোপাধ্যায় যার কথা বললাম, না এই রামানন্দ চট্টোপাধ্যায় নয়, প্রবাসী পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, সেই রামানন্দ চট্টোপাধ্যায় ইয়ে থেকে, কি নাম, কি যেন বলছিলাম আমি, ওর ভাইপো সুকুমার চট্টোপাধ্যায়, তাকেই রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন। এই বইটার নাম কি ছিল? বইটা কোনো তো বই তো নয়, এটা না, আপনি যেটা সম্পাদনা করেছিলেন। আমি যে সম্পাদনা করেছি শুভলিপি। আচ্ছা, মানে এটা বর্তমানে লভ্য তো? এটা পাওয়া যায়, ওই পারুল থেকে ওটা ছাপা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো লভ্য হলো শুধু নয়, ছাপা নয়,
রবীন্দ্রনাথের হাতের লেখাতেই সবটাই ছাপা। আচ্ছা আচ্ছা এই বইটার খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং রবীন্দ্রনাথের হাতের লেখাতেই সবটাই ছাপা। আচ্ছা এবং কোন তারিখে কোন তারিখে বক্তৃতা দিচ্ছেন সে তারিখটাও রবীন্দ্রনাথের হাতের লেখা। আচ্ছা আচ্ছা। আমরা এতক্ষণ ডক্টর বারিদ ঘোষের সঙ্গে আলাপচারিতা করলাম। তিনি বহু বিষয়ে কাজ করেছেন, তার সঙ্গে একদিনে আলাপচারিতা শেষ হবার নয়। তো আমরা আবার কোনো একদিন ওনার কাছে সময় হলে আসবো, এসে আরো নানা বিষয়ে আলাপচারিতা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসব এমনই কোনো এক গুণী মানুষের সঙ্গে, এমনই কোনো এক আলাপচারিতার মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।